নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমরা চলে এসেছি আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে অরিন্দম ভট্টাচার্য স্যারের সঙ্গে। তো এখন আমরা স্যারের সাথে পরিচয় করে নেব। নমস্কার স্যার। নমস্কার। তো এখানে আমাদের পজিটিভ বার্তা এসে আপনার কেমন লাগছে? পজিটিভ বার্তা এসে আমার খুবই ভালো লাগছে। এখানে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ যে পজিটিভ দিকগুলি সেগুলি সমাজের যে অংশের মানুষগুলি যে পজিটিভ দিকগুলি সেটা তুলে ধরার চেষ্টা করা হয়। এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে প্রান্তিক অংশের মানুষ, সকল অংশের মানুষ তার নিজের বক্তব্যটা তুলে ধরতে পারে। তার জন্য পজিটিভ বার্তাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক। তো আপনারা চোখ রাখুন আমাদের এই অনুষ্ঠানে, পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং টিএসএমসির ফেসবুক লাইভে। তো বলবো আমাদের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর স্যারের কাছ থেকে জেনে নেব যে আপনি তো কম্পিউটারে একজন প্রশিক্ষণ দিয়ে আসছেন অনেক বছর ধরে। তো এই কত বছর ধরে করছেন এটি? এই ধরুন আমি যখন ক্লাস 12 দিই এইচএস তখন থেকেই শুরু করেছি। সালটা ছিল 2003। 2003 4th ডিসেম্বর থেকে অ্যাকচুয়ালি অফিসিয়ালি শুরু হয়, কিন্তু সেই সময় আমার কাছে এই রেজিস্ট্রেশনের ব্যাপারটা সেরকম ছিল না, কারণ আমাদের ত্রিপুরা রাজ্যে সেরকম তখন সুযোগ সুবিধা অতটা ছিল না, রেজিস্ট্রেশনের ব্যাপারটা ছিল না। তারপর ধীরে ধীরে আমার অভিজ্ঞতা বাড়ল, মানুষের সাথে কথা বললাম, তাদের থেকে জানলাম। এরপর 2010 সালে আমি প্রথম পঞ্জীকৃত করি আমাদের যে সংস্থা, আমার সংস্থার নাম অনিমা কম্পিউটার্স, রামনগর 4। ওখানে আমি আমার যে ইনস্টিটিউট সেটাকে রেজিস্ট্রেশন করি গভর্নমেন্টের সাথে। তো আমরা এমএসএমই রেজিস্টার্ড, এমএসএমই সেটা পরবর্তী সময় আমরা পেয়েছি। এর আগে আমাদের ছিল সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট, তারপর ট্রেড লাইসেন্স, এছাড়াও আরও যেগুলি কম্পিউটার প্রশিক্ষণের জন্য প্রয়োজন সবগুলি আমি নিয়েছি। বাহ, ধন্যবাদ স্যারকে। এরপর স্যারের কাছ থেকে আবারও জেনে নেব যে সফটওয়্যার বিষয়ের উপর যে প্রশিক্ষণ দিয়ে থাকেন সেটা কোন কোন সফটওয়্যারের উপরে? দেখুন, কম্পিউটার যখন আমরা প্রথমেই শুনি তখনই আমাদের মাথায় চলে আছে যে সফটওয়্যারের ব্যাপারটা, সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার। তো আমাদের ইনস্টিটিউট আমরা বিভিন্ন রকম সফটওয়্যারের উপরই আমরা প্রশিক্ষণটা দিয়ে থাকি। প্রধানত দেখুন, যারা প্রাথমিক স্তরে, যেমন যাদের কোনো রকমই নলেজ নেই কম্পিউটার সম্বন্ধে, তারা কিছুই জানে না, একটা ভয় ভীতি তাদের মধ্যে কাজ করে। তো প্রাথমিক যে বিষয়গুলি আছে সফটওয়্যার, যেমন উইন্ডোজ সম্বন্ধে আমরা কিছুটা ওদেরকে নলেজ দিয়ে থাকি। তো প্রাথমিক এটা। এরপর তো ধীরে ধীরে আমরা পরবর্তী যে আপডেটেড ভার্সনগুলি থাকে, ওয়ার্ড, এক্সেল বা চাকরি উপযোগী যে বিষয়গুলি থাকে সবগুলি আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। বাহ, ধন্যবাদ স্যারকে। তো আবারও স্যারের কাছে আমরা আবারও একটি প্রশ্ন নিয়ে যাব যে এই শিক্ষার্থীদের সফলতার হার কীরকম মনে হয় আপনার, যে শিক্ষার্থীরা যে শিক্ষা গ্রহণ করছে? দেখুন, আমাদের ত্রিপুরা রাজ্যের কথাই আমি বলতে চাইছি, সমগ্র ভারতবর্ষের কথা আমার বলে এখানে লাভ নেই। আমি যেহেতু ত্রিপুরা নর্থ ইস্টের একজন সাধারণ মানুষ, তাই আমি আমাদের এখানের যে মাটির মানুষ ওদের কথাই আমি বলতে চাই। আমাদের এখানে কিন্তু সম্ভাবনার কোনো অভাব নেই। প্রচুর আমাদের এখানে যারা স্টুডেন্ট আছে বা শিক্ষার্থী আছে, তাদের সফলতা বলতে তারা যদি নিজেকে সেইভাবে মেলে ধরতে পারে বা সঠিকভাবে প্রশিক্ষণটা তারা পায়, আমি মনে করি আমাদের এখানে সফলতা 100% আসবে, এবং যদি মনে হয় তার বেশিও আসতে পারে। একদম, এটা আমার বিশ্বাস। তো এরপরে স্যারের কাছ থেকে আবারও জেনে নেব যে কোন কোন কোর্সে সার্টিফিকেট দেওয়া হয় কি আপনার এখানে কোনো শেখানোর জন্য? দেখুন, কোনো প্রশিক্ষণ কখনোই এটা কমপ্লিট হয় না যদি তার সাথে সার্টিফিকেটের কোনো কিছু জড়িত না থাকে। তো অবশ্যই আমাদের সংস্থা থেকেও এমএসএমই, যেহেতু আমরা রেজিস্টার্ড, এমএসএমই সেক্টর, উদ্যম, আধার, এছাড়া আরও যে রেজিস্ট্রেশনগুলি আছে যা যা প্রয়োজনীয় সেগুলি থেকে আমাদের প্রোভাইড করা হয় সার্টিফিকেট, যা অল ওভার ইন্ডিয়া এবং তার বাইরেও যদি কোথাও কেউ প্রাইভেট জব বা গভর্নমেন্ট কিছু করতে চায় ওইখানে সার্টিফিকেটটা কাজে লাগবে। এবার শুধু তো সার্টিফিকেটটা হবে না, সার্টিফিকেটের সাথে সঠিকভাবে প্রশিক্ষণটা নিতে হবে যে আমি কি করছি এবং কি দিকে আমি যাচ্ছি। এখন ধরুন আমি সফটওয়্যারের একটা বিষয় নিয়ে করছি, ধরুন আমি অফিসিয়াল একটা কাজ শিখব বা জিএসটি ট্যালি একটা বিষয় নিয়ে শিখব, তো তার সম্বন্ধে আমার ভালোভাবে নলেজটা নিতে হবে। আমি যদি ক্রিকেট খেলি তাহলে আমাকে ঠিকভাবে তো ক্রিকেটটা খেলতে হবে,
তাহলেই তো আমি একটা কিছু মানে ভবিষ্যতে করতে পারবো, ভালো কিছু, বা জাতীয় দলে একটা সুযোগ পাবো। সেইভাবেই কম্পিউটার প্রশিক্ষণটা যদি মন থেকে নেওয়া যায় এবং সঠিকভাবে শেখা যায়, তাহলে মানে আমার মনে হয় না যে কোনো স্টুডেন্ট কোথাও আটকাবে, সে সফল হবেই। মানে অতীতেও আমাদের অনেক ছাত্রছাত্রী যারা রয়েছে তারা কিন্তু সফল হয়েছে এবং ত্রিপুরা এবং বাইরে তারা মানে স্বনামধন্যভাবে নিজেদের নামটা উজ্জ্বল করতে পেরেছে। বাহ, খুবই সুন্দর। স্যারের কাছ থেকে আমরা জেনে নিতে পারছি মানে কম্পিউটার সম্বন্ধে কিভাবে পড়লে আমরা আগামী দিনে আমরা আরও এগোতে পারবো সুন্দরভাবে স্যার আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। তো এরপর স্যারের কাছ থেকে আবারও জেনে নেবো যে অপারেটিং সিস্টেম শেখানো হয় সেটা কীরকম, উইন্ডো বা লিনাক্স, এগুলো কি উভয়ই কি একই না, একটু যদি বুঝিয়ে দিতেন আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। দেখুন, আমরা কি করি, আমরা প্রাথমিক স্তরের যে শিক্ষাটা মানে একদম বেসিক লেভেলের যে শিক্ষা, লিনাক্সটা তো আসছে পরের সেকেন্ডারি ভার্সন আপডেটেড পরবর্তী সময়ে। এখন উইন্ডোজ যা সহজলভ্য, সাধারণ ছাত্রছাত্রীরা যেটা হাতের কাছে পায়, তারা যখন কোনো কম্পিউটার বাড়িতে কেনে বা তারা যখন কোনো কম্পিউটার মানে কাজ করতে যায়, তখন কিন্তু ম্যাক্সিমাম কি করে উইন্ডোজের মাধ্যমে কাজ করে। তো উইন্ডোজের বিভিন্ন রকম ভার্সন থাকে। আমরা যখন শিখেছি প্রথম, তখন কিন্তু ছিল উইন্ডো 95, সেটা অনেক বছর আগের কথা আমি বলছি। কিন্তু তো প্রাথমিক এভাবে উইন্ডো 95 এলো, উইন্ডো 95-এর পরে এলো উইন্ডো 98 এলো, ফার্স্ট এডিশন, সেকেন্ড এডিশন, এরপর এলো উইন্ডো 2000 মিলেনিয়াম, এক্সপি, এরপর ধীরে ধীরে উইন্ডো 7 বা বিভিন্ন, এখন তো মানে আরও অনেক মানে বেশি উন্নত ডেভেলপ উইন্ডোজ চলে এসছে। সেগুলি নিয়ে আমরা প্রশিক্ষণ করাই যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে। ঠিকই তাই, একদমই তাই। আবারও জেনে নেব যে প্রোগ্রামিং যে ভাষা শেখানো হয় আর কি, যদি এটা হ্যাঁ কোনটি, আপনি কি প্রোগ্রামিং ভাষা শেখান? হ্যাঁ, অবশ্যই প্রোগ্রামিংটা শেখানো হয়। প্রোগ্রামিংটা বলতে আমি আপনাকে বিস্তারিত বলছি। অনেকে হয়তো মানে বিষয়টা জানে না। মেইনলি যারা টেকনিক্যাল বিষয় নিয়ে করে, যারা ইঞ্জিনিয়ারিং করছে বা যারা কম্পিউটার লাইন নিয়ে পড়াশোনা করছে, তাদের কাছে এই ল্যাঙ্গুয়েজটা খুবই মানে জানার বিষয়, খুবই তারা মানে জানে বিষয়টা। আর যারা সাধারণ অংশের স্টুডেন্ট, যারা মাধ্যমিক দিয়েছে, 12 দিয়েছে, একদম প্রথম, তারা কিছুই জানে না, এমনকি তারা মাউসটাও ধরতে জানে না, তাদের জন্য একদম প্রাথমিক স্তরের যে ল্যাঙ্গুয়েজগুলি থাকে, যেমন সি ল্যাঙ্গুয়েজ থাকে, C++ থাকে, HTML, জাভা, তো এগুলি সবগুলি আমরা করাই। এছাড়াও কোডিংয়ের আরও অনেক কিছু আছে যেগুলি পরবর্তী সময় যখন অন ডিমান্ড যারা বলে, তাদেরকে আমরা শেখানোর চেষ্টা করি। আচ্ছা আচ্ছা। তো অনলাইন তো কোনো পদ্ধতি এখানে হয় না অ্যাপ্লাই? দেখুন, অনলাইন তো আমরা বেসিক্যালি কোনো কোর্স করাই না, কিন্তু অনলাইন কি করে কাজ করে ইন্টারনেটের বিষয়টা সাধারণ অংশের যে স্টুডেন্টরা আছে, আমাদের যে বিদ্যালয়ের বা কলেজ পড়ুয়া যে ছাত্রছাত্রীরা আছে, বা যারা গৃহবধূ, যারা কম্পিউটার শিখে বাড়িতে বা কোনো কাজ করতে যায়, তো তাদের জন্য কিন্তু বেসিক মানে কাজগুলি জানা দরকার। তো সেই বেসিক কাজগুলি তো আমরা অবশ্যই করাই। তো তার সাথে উইন্ডোজের সম্পর্ক আছে, এক্সেল, ওয়ার্ড, তারপর পেইন্ট, ছোট ছোট যে বিষয়গুলি আমাদের এখানে কিন্তু বাচ্চারাও কোচিং নেয়। ছোট বাচ্চারা যারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, বাংলা মিডিয়াম স্কুলে পড়ে। কম্পিউটার তো দেখুন এই মুহূর্তে অত্র তত্র সর্বত্র আপনার কিন্তু কম্পিউটার লাগবে। হেয়ার পিন টু এরোপ্লেন, কম্পিউটার আমার জানতেই হবে, এটা ছাড়া আমাদের কিছু করা সম্ভব না। আমাদের এখন ডিজিটাল মাধ্যমে চলে এসেছি আমরা, সেখান থেকে কম্পিউটার আমাদের সবাইকেই কম বেশি জানতেই লাগবে। এবং অফিসে বলুন, যে কোনো জায়গায় কম্পিউটার মাস্ট। হ্যাঁ, মাস্ট লাগবে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক। তো এরপরে স্যারের কাছ থেকে আবারও জেনে নেব যে মাইক্রোসফট অফিস, গ্রাফিক্স ডিজাইন এবং ইন্টারনেটের ব্যবহার, এগুলো কি আপনি শেখান? হ্যাঁ, দেখুন, আমরা তো যেহেতু কম্পিউটার শেখাই, কম্পিউটার শেখাতে গেলে আপনাকেও কিন্তু যে প্রশিক্ষক, তারও কিন্তু নলেজটা থাকতে হবে। হ্যাঁ, সে হতে পারে আপনি সব বিষয়ে তো একদম মানে পারদর্শী হওয়াটা সম্ভব না, তাও আমাদের সীমিত জ্ঞানের মধ্যে। আমি প্রথমেই বললাম যে আমি সব কিছু জানি, সেটা আমি বলবো না। স্টুডেন্টরা শেখে, তার সাথে আমরাও শিখি। আমি কখনোই বলতে পারবো না যে আমি সব কিছু জানি বা আমি সব কিছু বুঝি। ওরা শিখে, ওদের সাথে সাথে আমরাও কিন্তু শেখা হয়ে যায়। তো আমরা, আপনি যে বললেন পয়েন্টটা, যে এখন প্রশিক্ষণের ব্যাপারটা কি করতে পারে তারা, মানে কি করে করতে পারে, দেখুন ভবিষ্যৎটা কম্পিউটার নিয়েই হবে। হ্যাঁ, ভবিষ্যৎটা কম্পিউটার নিয়েই হবে। এখন তো এআই টেকনোলজি আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, তো এগুলি ধীরে ধীরে দেখবেন আগামী 4-5 বছর এগুলি নিয়ে মানে খুব চর্চা হবে। এবং
আমাদের ভারতের কিন্তু একটা ভবিষ্যৎ আছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের আশপাশটা, মানে আশপাশের, আমি কারো নাম নিতে চাইছি না, এটা রাজনৈতিক হয়ে যাবে, আশপাশের যে বিভিন্ন দেশগুলি আছে তাদের দেশে কীরকম অশান্তি রয়ে গেছে, কিন্তু আমরা ভারতবাসী, আমাদের কিন্তু একটা ভবিষ্যৎ, ব্রাইট ফিউচার রয়েছে। ঠিক। সেই ব্রাইট ফিউচারটা কিন্তু আমাদের আগামী প্রজন্মকে এটা তুলে ধরতে হবে, এবং আমাদের কর্তব্য ওদেরকে সঠিকভাবে একটা নলেজ ওদের হাতে তুলে দেওয়া। তো সেই চেষ্টাই আমরা অনিমা কম্পিউটার্সের কর্তৃপক্ষরা করে আসছি। বাহ, খুব সুন্দর। স্যারের কাছ থেকে জানতে পারছি কিভাবে আমরা কম্পিউটার নিয়ে এগোতে পারবো, বা কম্পিউটার আমাদের ভবিষ্যতে কি মানে ভাবে আসবে, সব কিছুই আমরা জেনে নিতে পারছি স্যারের কাছ থেকে। তো স্যারের কাছে আমরা আবারও চলে যাব যে আপনি কিভাবে শিক্ষার্থীদের আপলোডেড বা প্রযুক্তির সঙ্গে পরিচিত করিয়ে দেন ওদেরকে? প্রযুক্তি, দেখুন, প্রযুক্তির সাথে এখন ছেলেমেয়েরা মানে আগে থেকেই পরিচিত থাকে। কেন বলছি আমি, দেখবেন এখন ছোট ছোট বাচ্চাদের হাতেও মোবাইলটা এসে গেছে। সেই যে মানে যন্ত্র, সেই যন্ত্র কিন্তু মানুষকে ছোটবেলা থেকেই একটা অভিজ্ঞ করে তোলে। হ্যাঁ, বিজ্ঞানের ব্যবহার ভালো দিকেও হতে পারে, খারাপ দিকেও হতে পারে। মোবাইলটা ছোটদের হাতে দেওয়া আমি কোনোভাবেই এটাকে আমি মানে পছন্দ করি না। কিন্তু দেখবেন স্কুল কলেজে ওদেরও একটা মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে যাতে ওদের পড়াশোনা, তো সেইভাবে যদি নেয় তারা কিন্তু প্রযুক্তির সাথে মানে আগেই অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে যায়। তারা কিন্তু আগে থেকেই জানে যে কী করে করতে হবে। তো সেটা কম্পিউটারের ক্ষেত্রে বলুন বা মোবাইল ক্ষেত্রে বলুন, কিছুটা ওদের আইডিয়া, এখনকার জেনারেশনের কথা বলছি। আমাদের সময় কী ছিল, আমাদের সময় তো দেখুন, আমরা 80-র দশকের, আমরা যাদের জন্ম হয়েছে, আমরা 90s কিড, মানে 90-এর দশকের ছেলেমেয়েরা। আমরা কিন্তু কি দেখেছি দেখুন, আমি বিস্তারিত আমি একটু সময়টা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, কারণ আমার খুব বলতে ইচ্ছে করছে ব্যাপারটা নিয়ে। দেখুন, আমরা যারা 90s কিড, আমাদের উদ্দেশ্য কি, আমরা কি দেখেছি, আমরা এই যে পৃথিবীটাকে ট্রান্সফর্ম হতে দেখেছি। আমাদের সময় কি ছিল, মোবাইল সেরকম ছিল না। ত্রিপুরা রাজ্যে কিন্তু 2004 বা এর আগে মোটামুটি মোবাইলটা মোটামুটি এসছে। কম্পিউটার তো ছিল, কিন্তু মানে সবার সাধ্যের মধ্যে ছিল না। কিছু অফিস আদালতে এগুলিতে ছিল বা এরকম ছিল। তো আস্তে আস্তে বিভিন্ন ইনস্টিটিউট, ভালো ভালো ইনস্টিটিউট কিন্তু ত্রিপুরাতে আছে। শুধু যে এখানে আমি করাচ্ছি তা না। তো আমি যেটা বলতে চাইছি, আমরা যারা 90-এর দশকের ছেলেমেয়েরা, আমরা কি করেছি যে এই যে সমাজ ব্যবস্থাটা বা আমাদের পৃথিবীটা কিভাবে বদলের মাধ্যমে এই পর্যন্ত এসছে, এবং সেটা প্রযুক্তির মাধ্যমে এসছে, আমরা এটা পুরোটা গ্রুমিং হতে দেখেছি এবং আগামীতেও দেখছি। তো এই আর কি আমার একটা ছোট্ট অভিজ্ঞতা বলে নিলাম আপনার সাথে। তো আগামী প্রজন্মে কম্পিউটার কিভাবে আমাদেরকে আরো উন্নত করবে বা আমাদের সমাজকে কিভাবে এটার উপর প্রভাব ফেলবে, যদি আরেকটু বলতেন আমাদেরকে। এই প্রশ্নটার জন্য আপনাকে অবশ্যই আমি ধন্যবাদ দেব। যে মানে আগামী প্রজন্ম, দেখুন এই কথাটা অনেক বড়। আগামী প্রজন্ম যদি যা হতে চায় তারা হতে পারবে। কেন হতে পারবে? এখন প্রযুক্তি আমাদের হাতে এত সুযোগ সুবিধা এনে দিয়েছে। দেখবেন যে মানুষ কোনো নলেজ আমার মাথায় আসছে না, একটা পড়া, আমি একটা জিনিস আইডিয়া করতে পারছি না, বা আমার একটা ইংলিশ গ্রামার বা আমি একটা ম্যাথস কোনো একটা প্রবলেম আমি পারছি না, সেটা কিন্তু গুগল বলে দেয় আপনাকে। সেটা প্রযুক্তি। তো আগামী প্রজন্ম যদি সেটার সঠিক ব্যবহার করে, বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ, সেই যে কোয়েশ্চেনটা, সেই কোয়েশ্চেনের মধ্যে বিজ্ঞানের যে আশীর্বাদটা, সেটা যদি মানে অনেকটা আপনাকে কি হতে হবে, সেটাকে ওই রাজহাঁসের মতো পরমহংস হতে হবে। আপনি শুধু ওই দুধটা নেবেন, জলটা ছেড়ে দেবেন। তো সেইভাবে প্রযুক্তির ভালো দিকটা আপনি নিতে হবেন। ভালো দিকটা যদি আপনি নেন, অবশ্যই জীবনে সফল হবেন। আগামী প্রজন্ম, আমার বিশ্বাস, আমার ভারতবর্ষের ছেলেমেয়েরা সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে এবং ছড়িয়ে রয়েছে। এটা আমার বিশ্বাস এবং শুভকামনা। ঠিক, একদমই ঠিক, সত্য কথা একদম, যে রাজহংসের মতো আমরা সেই মানে দুধটাকে নেব, জলটাকে ছেড়ে দেবো, ভালো জিনিসটাকে গ্রহণ করব, খারাপটাকে না। হ্যাঁ, একদমই ঠিক, একদমই ঠিক। তো স্যারের কাছে আমরা আবারও চলে যাব আরেকটি প্রশ্ন নিয়ে। আপনার প্রথম প্রশিক্ষণের অভিজ্ঞতা কেমন ছিল, একটু আপনার কাছ থেকে জেনে নেব। আপনি এত সুন্দর কোয়েশ্চেন করে অনেকটা মানে নস্টালজিয়া, আমার মানে পুরনো কথাগুলি মনে হয়ে যায়। দেখুন, প্রথম দিকটা আমরা বলবো একটু চ্যালেঞ্জিং ছিল। প্রথম আমাদের বুঝাতে হয়েছে ছেলে মেয়েদের, বিশেষ করে তাদের গার্জেনকে, যারা সাধারণ অংশের প্রান্তিক মানুষ যারা, তারা প্রথম তো মনে করতো যে ঠিক আছে, এটা মাধ্যমিক দিলাম, 12 পরীক্ষা দিলাম, 1-2 মাস একটু দেখি একটু নতুন বিষয়টা কি একটু ঘেটে নিই। কিন্তু এটা যে একটা সাবজেক্ট, এটা যে পড়াশোনার পাশাপাশি আপনার কম্পিউটার শিখতেই হবে। কেন শিখতে হবে? আপনি কি কাজ করবেন কম্পিউটার ছাড়া? আপনি প্রযুক্তি, আপনি যেখানেই যাবেন সেখানেই তো আপনার প্রযুক্তি ঘিরে আছে আপনাকে।
তো সেইভাবে আপনাকে কিন্তু আমাদের প্রথম দিকে একটু অসুবিধা হয়েছে, মানুষকে বোঝাতে হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে আমরা বুঝিয়েছি যে আপনি কম্পিউটারটা শেখান। তারপর মানুষ বুঝেছে, আমাদেরকে প্রতিক্রিয়া দিয়েছে, তারা এসছে। প্রথম দিকের যারা ছাত্রছাত্রী ছিল তারা এখন তো বেশ বড় হয়ে গেছে। আমার ইনস্টিটিউট আজকে এই তো প্রায় 23 বছরের উপর আমার অভিজ্ঞতা, আমার পড়াশোনার সাথে সাথে আমার কিন্তু এটা চলছিল। তো সেইভাবে আর মানে যারা প্রথম দিকে যারা আপনার প্রশিক্ষণ নিয়ে বেরিয়েছে তারা কেউ সরকারি চাকরি করছে, কেউ বাইরে আছে, এমনও আছে আমার ছেলেমেয়েরা আমেরিকাতেও কাজ করছে, বাহ, নাসাতেও আমার ছেলেমেয়েরা আছে। এটা আমার জন্য গর্বের বিষয়। একদমই ঠিক, একদমই ঠিক তাই। স্যারের কাছ থেকে শুনে নিলাম স্যারের অভিজ্ঞতা প্রথম জীবনের প্রশিক্ষণের। এরপরে স্যারের কাছ থেকে আবারও জেনে নেব যে বর্তমানে আপনার প্রতিষ্ঠান কি ধরনের কোর্স প্রচলিত আছে আপনার প্রতিষ্ঠানটির মধ্যে। বর্তমানে দেখুন, আমরা সরকার অনুমোদিত যে কোর্সগুলি করানো যায় সেগুলি সবগুলি আমাদের কাছে আছে। আপনি নর্মাল ডিটিপি কোর্স থেকে ডিসিএ কোর্স, বিশেষ করে আমি যুব সম্প্রদায়ের কাছে যে কথাটা বলতে চাইছি, আপনারা কম্পিউটার শিখুন। কম্পিউটার আমরা অনেকের ধারণা যে আমি ইউটিউব দেখে আমি অনেকটা শিখে যাব বা পারবো, কিন্তু আপনারা দেখুন, আপনি ইউটিউবে তো ওপেন হার্ট সার্জারিও দেখায়, ব্রেন টিউমার অপারেশনও দেখায়, কিন্তু সেটা কি দেখে আমি সবটা করতে পারবো? এত জটিল জিনিস। তো হাতে কলমে প্রশিক্ষণ নিতে হবে। আমি বলছি না যে আপনি শুধু আমার মতো ইনস্টিটিউটে আমার কাছে আসুন, বা আপনার যেখানে আপনাদের ভালো লাগে, যেখানে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করুন সেখানে যান, সেখানে একটা প্রশিক্ষণ নিন। স্যারেরা বসে রয়েছেন আপনাদের শেখানোর জন্য, তারা ভালো শেখাবেন, তারা নিজেরা প্রশিক্ষিত। তাদের হাতে যদি আপনি গড়ে তুলতে পারেন, আমাদের যে নর্থ ইস্ট সেখানে এমনিতেই মানে সুযোগ সুবিধা কিছুটা কম মেইনল্যান্ড ইন্ডিয়া থেকে, যেমন ধরুন কলকাতার যে ছাত্রছাত্রীরা যতটুকু, হ্যাঁ আমি বলছি না যে আমাদের সুযোগ সুবিধা নেই, আমি কিন্তু একবারও বলছি না, আমি বলছি যে সুযোগ সুবিধা কিছু অভাব রয়েছে, সেগুলি আমাদের সরকার প্রচেষ্টা করছে দূর করার। সরকারকে আন্তরিকভাবে মানে সেই কাজটা করছে, যাতে ছেলেমেয়েরা শিক্ষিত হয়, যাতে প্রযুক্তির সাথে তারা জড়িত থাকে এবং তাদের ভবিষ্যৎটা সুন্দর করতে পারে। এবং এই কারণে আমাদের এখন মানে আমরা যে স্কুলে কলেজে যেখানেই আমরা প্রতিষ্ঠানে সবচেয়ে কম্পালসারি করে দেওয়া হয়েছে যে কম্পিউটার কোর্সের জন্য, তো এবং আমাদের বাচ্চারাও সেগুলো শিখতে পারছে। হ্যাঁ, একদম একদম। তো খুবই ভালো একটা আমাদের যে একটা সুযোগ, যে আমরা যে সময় সেই সময় আমরা যখন পড়াশোনা করেছিলাম আমাদের কম্পিউটার স্কুলে ছিল না, কিন্তু এখন কম্পিউটার স্কুলে কম্পালসারি, কম্পিউটার জন্য আলাদা একটা সাবজেক্ট এটা, যেটা পড়তেই হবে আমাদের। হ্যাঁ একদম। আমি মাঝখানে একটা কথা বলছি আপনার, দেখুন স্কুল কলেজে তো শেখাচ্ছে, তা তো সরকার আন্তরিকভাবে শেখানোর চেষ্টা করছে, কিন্তু তার পাশাপাশি আমরা যারা সাধারণ অংশের মানুষ আছি, যারা মানে ছোট ছোট ইনস্টিটিউট, যারা সরকারিভাবে বৈধভাবে যারা আমরা মানে কম্পিউটার প্রশিক্ষণ করেছি, শুধু সরকারের উপর ছেড়ে দিলে হবে না, সেটা আমাদেরও উদ্যোগ নিতে হবে, যাতে সাধারণ অংশের মানুষ খুব অল্প পয়সাটাও একটা খরচ হবে, আমি এখানে পয়সার কথা বলছি না, কিন্তু যেমন কারেন্টের বিল খরচ হয় তাতে কিছুটা হবে, তো সেই জায়গাতে যাতে সবাই শিখতে পারে। সরকার কিন্তু ঘরে ঘরে গিয়ে সবাইকে শেখানো সম্ভব না, তার জন্য কিছুটা দায়িত্ব আমার আপনার সবারই রয়েছে। তো প্রযুক্তি যেহেতু মানুষের চিন্তনে মননে এবং সব দিকে প্রযুক্তি দ্বারা মানে আমরা ঘিরে রয়েছি, তো সেই প্রযুক্তিগতভাবে আমাদেরকে শিক্ষিত হতে হবে, এটা আমাদের দায়িত্ব। শুধু সরকারের দায়িত্ব বলে আমাদের দায়িত্ব ছেড়ে দিলে হবে না, এটা আমার দায়িত্ব, আপনার দায়িত্ব। কম্পিউটার শিক্ষা এবং প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করে তোলা আমাদের বর্তমান প্রজন্মকে এবং ভবিষ্যতের প্রজন্মকে। ঠিক তাই। তো আমি বলবো স্যারের কাছ থেকে বর্তমানে মহিলারা কতটুকু এগিয়ে এই কম্পিউটার প্রশিক্ষণের জন্য? হ্যাঁ, খুবই দিদি আপনাকে ধন্যবাদ, খুবই সময় উপযোগী একটা কোয়েশ্চেন করেছেন। দেখুন, মহিলারা আমি মনে করি অর্ধেক আকাশ, তাদের ছাড়া কোনোদিনই কোনো কিছু সম্ভব হবে না। কোনো সভ্য সমাজ বা কোনো সভ্যতা মহিলাদের যদি পিছিয়ে রাখে, সেই সমাজ কখনোই উন্নতি করতে পারে না। ঠিক। আমি আমাদের ভারতবর্ষে এখন যেরকম দেখতে পাচ্ছি, মেয়েরা মানে আমি বলবো তারা পিছিয়ে রয়েছে না, তারা ছেলেদের থেকে অনেক এগিয়ে রয়েছে অনেক অংশে। আমি জাস্ট একটু মজা করে বলছি যে অলিম্পিকে যদি মেয়েদেরকে বেশি পাঠানো হয়, হয়তো মেডেল অনেকটা বেশি আসবে। আমি ছেলেদের ছোট করছি না, তারপরে বলছি। তবে মেয়েদের প্রশিক্ষণ ঈশ্বরের আশীর্বাদে এবং আপনাদের ভালোবাসায় আমার ইনস্টিটিউটে গিয়ে দেখবেন যে মাদের এবং বোনেদের সংখ্যাই আমার ইনস্টিটিউটে বেশি। তারা ভরসা করে যাতে মানে আমরা শেখাতে পারি, তো সেই ভরসাটা আমাদের রাখতে হবে। আর মহিলাদের কথা আমি যদি বলতে যাই, দেখুন আমার এই সময়ে মনে হয় না যে মহিলাদের আমি মানে আমি তুলে ধরতে পারবো। তাহলে ওরা আমাদের মা, ওরা আমাদের বোন, ওরা এগিয়ে থাকলেই আমরা এগিয়ে যেতে পারবো। এবং একটি মহিলা যদি আপনার শিক্ষিত হয়, একটা পরিবার শিক্ষিত হয়,
তো খুব বড় কথা এটা পরিবার, একটা। হ্যাঁ, পরিবার যদি শিক্ষিত হয়, আপনার সমাজটা, আমি বলি মেয়েদের তো কম্পিউটার প্রশিক্ষণ নেওয়াটা অত্যন্ত জড়িত, মানে সরি, মানে জরুরি। কেন জরুরি দেখুন, একটা মেয়ে ঘরও সামলাচ্ছে, একটা মেয়ে বাইরেও সামলাচ্ছে, জবও করছে, আবার স্বামী সন্তানকেও দেখছে। আমার সামনেই বসে রয়েছেন আপনি। আপনি মানে যেহেতু আমি বলতে চাইছি, আপনি মানে ঘর সামলে এবং সব কিছু সামলে আপনি এখানে বসে রয়েছেন, সেটা কিন্তু চারটিখানি কথা না। তো আপনারাই আমাদের ইন্সপিরেশন, আপনাদের থেকে আমরা শিখি, আপনারা আছেন তাই আমরা আছি। ধন্যবাদ স্যারকে। তো এরকমই বলবো যে সত্যি করে মহিলারা ঘরও সামলাচ্ছে, বাইরেও সামলাচ্ছে। তো একটা মহিলা যদি সত্যি করে যদি শিক্ষিত হয়, কম্পিউটারে বলুন বা পুঁথিগত শিক্ষায় বলুন, সে মানে ঘরের থেকেই শুরু করতে পারে, তার বাচ্চাকে দিয়ে একটা বাচ্চা নিয়ে সে মানুষ করতে পারে, তো সে আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ। তো সেখান থেকে আমরা যদি বাচ্চাটিরে আমরা ঘরের মহিলারা মানুষ করতে পারি, তাহলে একটা উপযুক্ত একটা ভবিষ্যৎ আমরা গড়ে তুলতে পারি। তো আমাদের আগে ঘরে মহিলাদের সব দিক দিয়ে প্রশিক্ষণ নিয়ে উপযুক্ত হয়ে থাকতে লাগবে আমাদের, একদমই সত্য কথা এটি। তো এরপর স্যারের কাছ থেকে আবারও জেনে নেব যে গ্রামের যারা আছে তারা এই প্রযুক্তিটাকে কিভাবে মানে নিতে পারে আর কি, শিক্ষাটা কিভাবে নিতে পারবে। দেখুন, গ্রাম আছে বলেই শহর আছে। ভারতবর্ষ গ্রামে বাস করে, গ্রামকে পেছনে ঠেলে আমরা কখনো এগিয়ে যেতে পারবো না। গ্রাম থেকে আমাদের খাদ্য সংস্থান হয়, যারা চাষি ভাইয়েরা আছে তারা অন্নদাতা। গ্রামই মানে আমাদের যে সমগ্র উন্নয়নের চাবিকাঠি, সেটা গ্রামেই কিন্তু লুকিয়ে আছে। তো গ্রামকে উন্নতি করতে গেলে দেখুন, সরকার তো তার মতো করে চেষ্টা করে যাচ্ছে, সাথে আমরা যারা আছি আমাদেরও চেষ্টা থাকতে হবে। যারা গ্রামের প্রান্তিক মানুষ, আমি আগেও শব্দটা ইউজ করেছি, প্রান্তিক মানুষ বলতে সমাজের যে শেষ অংশের মানুষ যারা আছে, যারা আমি নিম্ন স্তরের কথাটা বলবো না, যারা অতি সাধারণ বা দরিদ্র সীমার নিচে যারা আছে, যে ভাইয়েরা বোনেরা আছে, তাদের কাছেও কম্পিউটারটা বা প্রযুক্তিটা পৌঁছে দিতে হবে। পৌঁছে দিতে বলতে দেখুন, সব সময় হয়তো তাদের সম্ভব হয় না লাইমলাইটের নিচে আসা, বা তাদের অনেক সময় তারা পারে না, অর্থনৈতিক কারণে পারে না। সেই দিকটাও আমাদের দেখতে হবে। আমাদের এরকমভাবে ওদের কাছে পৌঁছতে হবে যাতে ওদের কোনো সমস্যা না হয়, ওদের যাতে অর্থনৈতিক ব্যাপারটা যাতে ওদের কাছে মানে একটা বার্ডেন হয়ে না দাঁড়ায়, অতি সুলভ মূল্যে, যাতে একদম ন্যূনতম, যেটা না হলে না হয় সেই রকম একটা ন্যূনতম খরচে, বা যদি সম্ভব হয় তাদেরকে একদম মানে ফ্রিতে বা বিনামূল্যে ওদেরকে প্রশিক্ষণ দেওয়া। তো সেই চেষ্টাটা আমাদের করতে হবে। আর অন্য দিকটার জন্য আমাদের সরকার তো চেষ্টা চালিয়েই যাচ্ছে, তার জন্য সরকারকে অসংখ্য ধন্যবাদ। ঠিক, যেমন সরকার আমরা বলবো যে স্কুলে যেগুলো শেখানো হয় সেগুলো তো সরকার যদি সচেষ্ট না হতো, আমরা কিন্তু সেটা আমরা নিজেরাও করতে দূর পারতাম, এগিয়ে নিয়ে যেতে পারতাম না। সেটা আমি বারবারই বলছি, কেন আমাদের সরকার আমাদের জন্য অনেক কিছু করছে, সেটা হয়তো আমরা অনেকটা জানি না বা বুঝি না, কিন্তু এটা মাঠে নামলে বা মাঠে আপনি যখন কাজ করবেন আমরা বুঝতে পারছি যে সরকার অত্যন্ত আন্তরিক, যে কিভাবে কাজ করছে। আমি সেটা মুখে বলে, আমি কিন্তু কোনো কারো নাম নিতে চাইছি না, কিন্তু আমাদের সরকার খুবই আন্তরিক, মানে যারা দরিদ্র অংশের মানুষ তাদেরকে প্রযুক্তিটা হাতে পৌঁছে দেওয়ার জন্য। ঠিক, তো এই হলো ব্যাপার। ধন্যবাদ স্যারকে আবারও। তো এরপরে আবারও স্যারের কাছে আমরা জেনে নেব যে এআই এবং অটোমেশন কি কম্পিউটার শিক্ষা পদ্ধতিকে পরিবর্তন করবে বলে আপনার মনে হয়? আগামী যে যুগটা আসছে বা আগামী যে সময়টা আসছে, এআই কিন্তু সেটা দখল করে নেবে। কারণ আমাদের যে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, সেটার সাথে আমরা জড়িত হয়ে যাবে, আষ্টে পৃষ্ঠে আমরা জড়িত হয়ে যাব। এআই সব কিছু নিয়ন্ত্রণ করবে। এখনই দেখবেন বিভিন্ন বিষয় যেগুলি আছে এআইয়ের উপর নির্ভরশীল। আমি কোনো সফটওয়্যার বা কোনো অ্যাপসের নাম এখানে বলতে চাই না, কারণ এটা কোনো প্রমোশন ভিডিও না বা প্রমোশন করার জন্য ইন্টারভিউ না। আমি আমার মনের কথা আপনাদের সামনে বলতে এসেছি। তো সেই ক্ষেত্রে দেখুন, এআই বিষয়টা এখনও প্রাথমিক স্তরে রয়েছে। সেই বিষয়টা নিয়ে এখনও মানে বিস্তারিত যে কিছু আলোচনা করব সেই রকম কিছুই আমাদের হাতে নেই, বা আমি সঠিকভাবে পুরোটা বলতে পারবো না। আমি এতটুকু আপনাদের বলতে পারবো, আমাদের প্রযুক্তিগতভাবে এআই কিন্তু সর্বত্র আমাদেরকে নিয়ন্ত্রণ করবে আগামী দিনগুলিতে। এআইয়ের মাধ্যমে আমরা আমাদের যে কাজ আছে, আমাদের যে কঠিন কঠিন বিষয়গুলি আছে, এখন ইন্টারনেট, আমরা কি জেনারেশন 5 মানে 5G ইউজ করছি। এখন কিছুদিন আগে 4G ছিল, এখন শোনা যাচ্ছে সম্ভবত কোট আনকোট আমি কথাটা বলতে চাইছি,
2027 বা 28-এ দেখবেন 6G এসে যাবে। বা এই তো কিছুদিন আগে আমি দেখতে পেলাম সংবাদপত্রে যে কি বলে আমাদের যে চীনে কিন্তু 10G নিয়েও কাজ হচ্ছে। তো সেই প্রযুক্তিগুলি আমাদের কাছেও আসবে। তো 6G আসবে, আরও প্রযুক্তিগতভাবে উন্নতি হবে। তখন কিন্তু এআই এর মাধ্যমেই সব কিছু হবে। এআইটা কিন্তু ভবিষ্যৎ, এআই আমাদের ভবিষ্যৎ, এটাই আমি বলতে চাই ঠিক। আপনাদের মাধ্যমে। ধন্যবাদ স্যারকে যে আমরা এআইটা কি একটু জেনে নিতে পারলাম। আমাদের আগামী ভবিষ্যৎ কিন্তু এআই আমাদের কন্ট্রোল করবে আমাদেরকে। তো এরপরে আরও জেনে নেবো যে শিক্ষার্থীদের পরামর্শের জন্য যে কি বলবেন আপনি, নতুন যারা কম্পিউটার শিখতে চায় তাদের আপনি কি পরামর্শ দেবেন? দেখুন, পরামর্শ তো কিছু না, আমি ওদেরকে বলতে চাই যে মানে আমি বড় ভাই হিসাবে বা ওদের আমি মনে করি আমি গার্জেন হিসাবে কথাটা বলছি। আমাদের প্রজন্ম কাজ করছে, তারা প্রযুক্তিগতভাবে তারা নিজেদেরকে অনেকটাই সচেতন। কিন্তু দেখুন, অনেক ছেলেমেয়েরা কী হয়, তারা মোবাইলটা পায় হাতে, তারা মোবাইলটা দিয়ে কী করে গেম খেলতে চায়। সেটা কিন্তু একটা বিপজ্জনক। আমি গেমটাকে কিন্তু খারাপ বলছি না, কিন্তু দেখা যায় অনেক ছেলেমেয়েরা এডিক্টেড হয়ে যায়। আমি সেটা নিয়ে একটু বলতে চাইছি। তো সেটা কি হয়, ভালো দিকটা যেমন আমি মা বাবা ফোনটা কিনে দেয় যে পড়াশোনা করার জন্য, যে তুমি পড়াশোনা করো, একটা অনলাইন ক্লাস হবে বা কম্পিউটারে কিছু শিখতে পারবে, মোবাইলে নোটস পাবে। কিন্তু অনেক ক্ষেত্রে, আমি সবাইকে বলছি না, আমি বারবার বলছি, আমি সব স্টুডেন্টদের কিন্তু আমি বলছি না, এর মধ্যে কিছু যারা বিভ্রান্ত হয়ে রয়েছে তাদেরকে আমি কথাটা বলতে চাইছি, মোবাইল গেম খেলে লাভ হবে না। মোবাইলের যে সঠিক ইউজ, প্রযুক্তির ইউজ, সেটা করতে হবে। আমি গেম খেলতে কিন্তু বারণ করছি না, সেটাকে কিন্তু একটা সময়ে যখন আমি অবসর থাকি সেটা কিন্তু অনেকে দেখা যায় সারাদিন এডিক্টেড হয়ে যায়, সেই এডিকশনটা যাতে না থাকে। আর বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে থাকতে হবে মাধ্যমিক বা 12-এর পরে। আমি মনে করি, এটা হয়তো অনেক দর্শক আমার উপরে ক্ষিপ্ত হতে পারে, যে মানে ছোট বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখাটাই ভালো। বা যদি মোবাইল ওদের হাতে দেন, তো মা বাবার সামনে থেকে ওদেরকে দেবেন যতটুকু প্রয়োজন, সেটা মানে যাতে তারা ইউজ করতে পারে। তাতেই বিজ্ঞানের আশীর্বাদ হিসাবে তাদের জন্য এটা ইউজ হবে। না হলে কিন্তু প্রযুক্তির যে অভিশাপ, সেটা কিন্তু বয়ে আনবে সমাজের জন্য অন্ধকার। ঠিক, এই হলো ঠিক। তো আমরা যে বাচ্চারা অনেক সময় কি হয়, মানে আমরা মায়েরাও অনেক সময় দিয়ে থাকি যে বাচ্চাদেরকে যে পড়ার জন্য তাদেরকে মোবাইলটা, তো তখন আমরা কিভাবে বুঝবো অনেক সময় যে বাচ্চারা মোবাইলটা ঠিকভাবে ইউজ করছে না ভুল কাজে ইউজ করছে, কি করে বুঝবো এটা যদি একটু জানতে পারতাম। হ্যাঁ, আমি একটা কথা বলি, দেখুন বাচ্চারা কিন্তু ঘরের যে মারা থাকে ওদের মোবাইলটার প্রতি নেশাটা থাকে বেশি। বাবার যে মোবাইলটা, ওরা কিন্তু ততটা সুযোগ পায় না, কারণ বাবা তো কাজে ব্যস্ত থাকেন বা মোবাইলটা ওনার পাশে থাকেন। তো মার কাছে যে মোবাইলটা থাকে, তো তারা কী করে, মা আমাকে একটু মোবাইলটা দাও, আমি দেখব। তো গার্জেন সামনে থাকতে হবে যে আমার বাচ্চা, আমার ছেলে মেয়ে কী দেখছে, কী জানছে, সেই জিনিসটা কিন্তু গার্জেনের লক্ষ্য রাখতে হবে। এবং বিশেষ করে মায়েদের বলছি, আমার উপরে প্লিজ রাগ করবেন না যারা মায়েরা বোনেরা শুনছেন। আমি কিন্তু আপনাদের মানে দুর্বলতার কথা বলছি না, আমি বলছি আরেকটু সচেতন হওয়ার জন্য। আপনাদের মোবাইলটা কিন্তু বাচ্চারা একটু আবদারটা বেশি থাকে, এই মোবাইলটা ধরে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, কিন্তু সেটা আমাদের একটা কি হয়েছে, এই লকডাউনের পরে আমাদের অনলাইনে ক্লাস করার একটা মানে প্রচলন হয়েছিল, এবং আমরা অনলাইনের মাধ্যমে অনেক ক্লাস বাচ্চারা করে থাকে। বিশেষ করে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য তো অবশ্যই মোবাইলটা তাদের লাগে, এবং অনলাইন বেশি তাদের ক্লাসও করতে লাগে। হ্যাঁ, তো এই সময় তো তাদেরকে সেই সঠিক ব্যবহারটা যেন তারা ঠিক করে করতে পারে, এবং কিভাবে করবে এটা তো যদি আর একটু বিস্তারিত বলে দেন আর কি। হ্যাঁ, দেখুন মোবাইলের মেসেজ হিসাবে একটু যদি দিয়ে দিতেন আর কি। হ্যাঁ, না, মোবাইল যখনই বাচ্চারা ইউজ করবে, আমি তো মনে করি 18 বছরের নিচে এটা বাধ্যতামূলক করে দেওয়া উচিত যে 18 বছরের নিচে মোবাইলটা ইউজ যাতে বাচ্চারা না করে। যদি ইউজ করে, সেটা ওই বিধিবদ্ধ সতর্কীকরণের মতোই আমি বলছি, যে মা বাবার মানে দিক নির্দেশ, বা বাবা এবং মা যদি কাছে না থাকে, মোবাইলটা যাতে ইউজ না করে। তো অনেক সময় ছেলে মেয়েদের মোবাইলের প্রয়োজন পড়ে, তারা বিভিন্ন টিচারের বাড়িতে যায়, তাদের জন্য ওই যে মানে সাধারণ যে মোবাইলগুলি আগে ছিল, সেই মোবাইলগুলি দিয়ে, যেগুলির মধ্যে প্রযুক্তির আধিক্য নেই, যেগুলির মধ্যে ওই 4G 5G নেই, শুধু যোগাযোগের ব্যবস্থা আছে, তো সেটা ওদের হাতে দিলে আমার মনে হয় অনেকটা ভালো। আর যদি প্রযুক্তির দরকার হয়, অনলাইন ক্লাসের প্রয়োজনই হয়, সেটার জন্য ওদেরকে 18 বছরের নিচে ওদেরকে নিজস্ব কোনো কম্পিউটারটা না কিনে ওদের মা বাবার কম্পিউটার থেকেই ওদের যে কাজটা হয়, দরকারি কাজটা এটা দিলেই আমি মনে করি অনেকটা বেটার হবে এবং ভালো হবে। ঠিক।
একদম, যে তাদের ভবিষ্যতের জন্য এটা খুবই একটা ভালো মেসেজ আর কি। হ্যাঁ, আমার এই কথায় অনেক ছেলেমেয়েরা কিন্তু আমার উপর ক্ষিপ্ত হবে। একদমই না স্যার, আপনি তো সমাজের বা তাদের জন্য, তাদের ভালোর জন্যই বলছেন, বাচ্চাদের অবশ্যই ভালো হবে। তো এরপরে স্যারের কাছ থেকে আবারও জেনে নেবো যে দক্ষতা অর্জনের পাশাপাশি কিভাবে একজন ভালো মানে শিক্ষক হওয়া যায়। হ্যাঁ, শিক্ষক হওয়া যায় সেটা কিন্তু বিশাল ব্যাপার। কি করে একজন মানে ছাত্র বা ছাত্রী হওয়া যায় সেটা এক জিনিস। শিক্ষক হওয়া যায়, দেখুন শিক্ষা মানে একটা মানে শিক্ষার্থী পাঠ্যক্রম স্কুল বা একটা ইনস্টিটিউট, সেটার মধ্যে প্রধান হলো কিন্তু শিক্ষার্থী। শিক্ষক ততটাই বড়, ততটাই উঁচু তার শিক্ষার্থী যতটুকু মানে অর্জন করতে পেরেছে। একজন দেখুন, আমাদের দেশ চাণক্যর দেশ, আমাদের দেশ গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, তারপর স্বামী বিবেকানন্দের দেশ। শিক্ষক সামাজিক শিক্ষক। তো এই শিক্ষা ব্যবস্থায় যখন আমরা মানে কথা বলতে যাই, আমাদের সেই ক্ষমতাই নেই আমরা শিক্ষকদের জন্য কিছু বলতে পারবো। শিক্ষক জাতির মেরুদণ্ড, সেটা তো অবশ্যই একজন শিক্ষকই তৈরি করতে পারে একজন সুস্থ সমাজ এবং তো ভালো শিক্ষক কি করে হতে পারবে? আমি নিজেকেও এখনও আমি একজন ছাত্রই মনে করি। তাই শিক্ষক, এটা আমার শিক্ষক এবং গুরুজনদের উপরই ছেড়ে দিলাম। আমার চেষ্টা, আমি একজন ছাত্র হিসেবেই আমার মানে এটা করতে চাই আর কি। সেই বিষয়ে আমি কি বলবো, আমার অভিজ্ঞতা আমাদের কম। স্যার কিন্তু খুব একজন ভালো শিক্ষক, এই জন্যই প্রশ্নটা আমি করেছিলাম। না না, আমি ছাত্র। আমি তো যাই হোক, তো স্যারকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো আবারও আমাদের এই পজিটিভ বার্তার অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। তো এর আগে আমি আরেকটা বিশেষ বিজ্ঞপ্তি দিতে চাই যে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে ওপিডি পরিষেবা চালু আছে সেটা এখন সকাল 7টা থেকে 5টা অবধি চালু থাকছে, এবং সেখানে সুচিকিৎসক দ্বারা মাত্র 10 টাকার বিনিময়ে সেখানে পরিষেবা পাওয়া যাবে, এবং সেখানে পরীক্ষা নিরীক্ষা ও ওষুধে থাকছে বিশেষ ছাড়। তো আপনাদের অবশ্যই বলবো এই পরিষেবাটা অবশ্যই নেবেন। আরও একটা বিশেষ খবর আপনাদের দেব যে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজে 28 স্টেটের মধ্যে 21 স্টেট থেকে এখানে স্টুডেন্টরা ভর্তি হয়েছে, এবং যার জন্য প্রথমে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম উঠেছে সেখানে, এবং নেক্সট 2 মাস পরেই সেটা এশিয়া বুক অব রেকর্ডসেও নাম উঠেছে। তারপরে আবারও আমি বলবো যে আমাদের অত্যন্ত গর্বের সঙ্গে আমরা বলবো গত 2রা মে আমাদের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসেও সেটা নাম উঠেছে, এবং আমাদের স্যার ডক্টর মলয় পিট উনি সেখান থেকে পুরস্কার প্রাপ্ত হয়েছেন। তো এটা আমাদের সকলের কাছে অত্যন্ত গর্বের বিষয়। তো ধন্যবাদ জানাবো সকলকে আমাদের এই অনুষ্ঠানে দেখার জন্য, এবং আবারও বলবো আমাদের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আবারও আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে স্যারের মূল্যবান সময় দেওয়ার জন্য। তো আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। নমস্কার।